দেখুন, এনভিডিয়ার বিরুদ্ধে যেটা সবচেয়ে বড় অভিযোগ এসেছে, একদম অভিযোগই বলা যেতে পারে, যে ইউনাইটেড স্টেটসের যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস রয়েছে তারা সাবপিওন্ড করেছে এনভিডিয়াকে আন্ডার দি অ্যান্টি ট্রাস্ট ল ইনভেস্টিগেশন। খুব সহজ ভাষায় বলতে গেলে তাদের অভিযোগ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এরিয়াটা রয়েছে তাতে গোটা বিশ্ব জুড়ে এনভিডিয়ার যে ডমিনেন্স রয়েছে সেই ডমিনেন্সটা কিন্তু এনভিডিয়া বেআইনিভাবে কিন্তু সেটাকে এক্সপ্লয়েট করছে। ভাবুন, গোটা বিশ্বের মধ্যে অন্যতম লার্জেস্ট মার্কেট ক্যাপিটাল ওয়ালা কোম্পানি হচ্ছে এনভিডিয়া, এবং সেটা ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোম্পানি। সেই কোম্পানি কেউ কিন্তু ছাড়ছে না সেখানকার কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট। নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা আলোচনা করব ভারতীয় শেয়ার বাজার নিয়ে, কিন্তু তার আগে বলে দিই যে বিগতকাল অর্থাৎ ৩রা সেপ্টেম্বরে আমরা দেখেছি ইউএস মার্কেটসের বিভিন্ন যে ইন্ডাইসেসগুলো ছিল, ন্যাসড্যাক বলুন বা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর বলুন বা ডাউ জোন্স বলুন, সব কটাতে কিন্তু দারুণ পতন এসেছে। তার পেছনে অবশ্যই যেটা কারণ সেটা হচ্ছে এনভিডিয়ার মতন স্টক এবং অ্যাপেলের মতন স্টকে পতন। এবং এনভিডিয়ার স্টকের পেছনে যে কারণগুলো রয়েছে সেটা নিয়ে ডেফিনেটলি শুরু করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি ন্যাসড্যাকে এত বেশি পতন কেন হলো এবং সার্বিকভাবে ইউএস মার্কেটসে কেন পতন এলো এবং তার এফেক্ট কিভাবে সরাসরি পড়লো ভারতীয় শেয়ার বাজারে। দেখুন, এনভিডিয়ার বিরুদ্ধে যেটা সবচেয়ে বড় অভিযোগ এসেছে, একদম অভিযোগই বলা যেতে পারে, যে ইউনাইটেড স্টেটসের যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস রয়েছে তারা সাবপিওন্ড করেছে এনভিডিয়াকে আন্ডার দি অ্যান্টি ট্রাস্ট ল ইনভেস্টিগেশন। খুব সহজ ভাষায় বলতে গেলে তাদের অভিযোগ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এরিয়াটা রয়েছে তাতে গোটা বিশ্ব জুড়ে এনভিডিয়ার যে ডমিনেন্স রয়েছে সেই ডমিনেন্সটা কিন্তু এনভিডিয়া বেআইনিভাবে কিন্তু সেটাকে এক্সপ্লয়েট করছে। ভাবুন, গোটা বিশ্বের মধ্যে অন্যতম লার্জেস্ট মার্কেট ক্যাপিটাল ওয়ালা কোম্পানি হচ্ছে এনভিডিয়া, এবং সেটা ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোম্পানি। সেই কোম্পানি কেউ কিন্তু ছাড়ছে না সেখানকার কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, ইউনাইটেড স্টেটসের যদি বা আমেরিকার ক্ষেত্রে যদি দেখেন, কোনো রকম যদি অভিযোগ আসে, ফেসবুকের যিনি মালিক মার্ক জুকারবার্গ তাকেও কিন্তু কাঠগোড়ায় দাঁড়াতে হয়েছিল। এর আগে প্রায় এক যুগ আগে মাইক্রোসফটের যিনি অধিকর্তা বিল গেটস তাকেও কিন্তু কাঠগোড়াতে দাঁড়াতে হয়েছিল, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ একটাই ছিল যে তারা এত বেশি সুবিশাল যে তারা ইজিলি যে কোনো সিদ্ধান্তের মাধ্যমে তারা গোটা মার্কেটকে ইনফ্লুয়েন্স করতে পারে। এবং তার ফলে খেয়াল করে দেখবেন, এত গুরুত্বপূর্ণ কোম্পানি হওয়া সত্ত্বেও একের পর এক কোম্পানি, বিশেষ অ্যাপেলও কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সির মধ্যে যুক্ত রয়েছে, তারও বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং প্রত্যেকবার কিন্তু ডিপার্টমেন্ট অফ জাস্টিস তাদেরকে লিটারালি সমন পাঠিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা এক্স্যাক্টলি এক্সপ্লেন করবেন যে কেন আপনাদের এগেনস্টে আন্ডার অ্যান্টি ট্রাস্ট ল আপনাদের এগেনস্টে কোনো ধরনের প্রসিডিংস করা সম্ভব হবে না। মানে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ আমেরিকার মতন উন্নত দেশে সেখানে জাস্টিস কিন্তু সর্বোচ্চ মানের, সর্ব উৎকৃষ্ট মানের এটাও বলা যেতে পারে। তার কারণ তারা তাদের যে মেজর কোম্পানিজ তার এগেনস্টে কিন্তু তারা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছুপা হন না।
এর ফলে যেটা দাঁড়িয়েছে যে এনভিডিয়াতে খুব স্বাভাবিকভাবে একটা দারুণ পতন এসেছিল, যেটা হচ্ছে 3 সেপ্টেম্বর। তবে সার্বিকভাবে যদি দেখেন এই বিপুল পতনের পরেও কিন্তু এনভিডিয়া ওভারঅল 2024-এ এখনো পজিটিভ রয়েছে এবং 122% ওপর গেইন করেছে কেবলমাত্র 2024-এ। যদি পিছিয়ে যান অর্থাৎ মোটামুটি আজ থেকে 24 বছর আগে, সেখানেও খেয়াল করে দেখবেন যে এনভিডিয়া একটা যে উত্থান দেখিয়েছে সেটা লিটারালি আমেরিকান শেয়ার বাজারেও কিন্তু তার প্যারালাল, মানে যেটাকে প্যারালাল পাওয়া ভার। কারণ এই যে গোটা 24 বছরে এখানে এনভিডিয়া স্টক 258 গুণ বৃদ্ধি পেয়ে, 2558 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 2,55,008 মানে 800% কাছে বৃদ্ধি পেয়েছে। এই লেভেলের উত্থান হয়েছে এনভিডিয়া স্টকে। সুতরাং এনভিডিয়া স্টকে একদিনে 13, 14, 15% যদি পতনও বা হয়, সার্বিকভাবে সে যে উত্থান করেছে এত বছরে সেটা কিন্তু লিটারালি পিনাটস, অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী সেটা তাদের গায়ে ফোসকা পড়ার মতনও নয়, এমন একটা অবস্থা। এবার চলে আসি হচ্ছে যে সেক্ষেত্রে আজকে ডেফিনেটলি যারা স্টক মার্কেট দেখেছেন, ভারতীয় স্টক মার্কেট দেখেছেন, আজকে সকাল থেকে তারা জানেন যে শুরুতেই কিন্তু নিফটি এবং সেন্সেক্স দুটোতেই পতন এসেছিল এবং মার্কেটে বিভিন্ন সেক্টরে, কেবলমাত্র একটা সেক্টরে না, বিভিন্ন সেক্টরে কিন্তু সেখানে বিভিন্ন স্টকসে আমরা কারেকশন দেখেছি। যদিও মজার ব্যাপার হচ্ছে ভারতীয় শেয়ার বাজার যেভাবে কন্টিনিউয়াস রেজিলিয়েন্স দেখিয়ে চলেছে তারও কিন্তু একটা প্রত্যক্ষ প্রমাণ আজকের আমরা আবার পেয়েছি। নিফটি শেষ পর্যন্ত মোটামুটি মাত্র 80 পয়েন্ট পতন হয়ে, 80 পয়েন্টের কাছাকাছি পতন হয়ে বন্ধ হয়েছে, অর্থাৎ সেটা অতি একটি নেগলিজেবল কারেকশন। তার মানে কি এটা দাঁড়ায় যে নিফটি এরকম রেজিলিয়েন্স কন্টিনিউ দেখিয়েই যাবে এবং বৃদ্ধি পেয়েই যাবে? সেটা তো ডেফিনেটলি অসম্ভব, কারণ শেয়ার বাজারে যে স্টকস ওঠে, যে ইন্ডাইসেস ওঠে, সেটা ইনভেরিয়েবলি একটা না একটা সময়ের মধ্যে কারেকশনস অবশ্যই আসে। যদি 2000-এর .com বাবলের কথা বলেন, যদি 2008-এর সাবপ্রাইম ক্রাইসিসের কথা বলেন, যদি 2020-র কোভিড-19-এর কথা বলেন, সব কিছুতেই দেখবেন যে একটি অতি দ্রুত কারেকশনস এসছে এবং মোটামুটি 6 মাস থেকে 8 মাসের জন্য কারেকশনসগুলো ছিল। তারপর কিন্তু মার্কেট সমস্ত ঝড় ঝাপটা সামলে আবার কিন্তু নিজের জায়গায় ফিরে এসেছে। অর্থাৎ শেয়ার মার্কেটে যে কোনো শেয়ারে যদি উত্থান হয় সেখানে কারেকশন আসাটাই নর্মাল। সেই জন্যে যারা বিশেষজ্ঞ তারা সবাই এক বাক্যে স্বীকার করছেন যে বহু স্টকস এরকম শেয়ার বাজারে, ভারতীয় শেয়ার বাজারে রয়েছে যারা অত্যন্ত চড়া ভ্যালুয়েশনে তারা ট্রেড করছে। সেই জন্য তারা বারবার সতর্ক করছেন। বিজয় কেডিয়া থেকে শুরু করে যারা বড় বড় যারা শেয়ার বাজারে যারা বিশেষজ্ঞ বলুন বা ইনভেস্টার্স বলুন, তারা কিন্তু একটা কথাই বলছেন যে এই লেভেলের স্টকসগুলো যারা হাই পিতে, প্রাইস টু আর্নিংস পার শেয়ার ট্রেড করছে, তাদের এই হাই লেভেলের পিই সাস্টেন করে যাওয়াটা বছরের পর বছর কিন্তু ডিফিকাল্ট এবং তাই জন্যে বিনিয়োগকারীদের কিন্তু অতিরিক্ত সতর্কতা নেওয়ার প্রয়োজনীয়তার কথা আমাদের বারবার বলতেই হবে। কারণ একটা কথা বলে যে অধিকন্তু না দোষায়, অতিরিক্ত কোনো দোষের নয়, অর্থাৎ এই ক্ষেত্রে অতিরিক্ত সাহসের কথাই কিন্তু আমরা অবশ্যই বলবো। এক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা, আমরা যারা বাঙালি বিনিয়োগকারী রয়েছি তা আমাদের একটু একটু করে প্রত্যেক দিন একটু করে যেটাকে বলে নলেজ বৃদ্ধি করতে হবে শেয়ার বাজার সম্বন্ধে। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে। অর্থাৎ একটা বুল মার্কেটে সব সময় সব সেক্টরস চলবে সেটা সম্ভব নয়। 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিছু কিছু বুল মার্কেটে কিছু কিছু সেক্টর ডেফিনেটলি র্যালি করে, ডেফিনেটলি তারা লিড করে, সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নতুন কি ব্যবসা আসছে, নতুন ভবিষ্যতের ব্যবসাগুলো কি, সেইগুলো আমাদের বুঝতে হবে।
সবসময় মাথায় রাখতে হবে অতীতের যেটা পারফরমেন্স সেটা নট নেসেসারিলি সেটা ভবিষ্যতেও একইভাবে আমরা সেই পারফরমেন্সের রিফ্লেকশন দেখতে পাবো। হতেই পারে বিভিন্ন সেক্টরের রোটেশন চলবে এবং যখনই মোটামুটি শুধু কেবলমাত্র বড় বড় 60-65 কারেকশন নয়, যখনই নিফটিতে ধরুন 10% বা সেন্সেক্সে ধরুন যখন 10% আসবে, তখন দেখা যায় ব্রডার ইন্ডাইসেসের বাইরে যে ব্রডার মার্কেট রয়েছে সেখানে মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকসগুলোতে খুব সহজেই 30-40-50% কারেকশন এসে থাকে। এটা মোটেই অস্বাভাবিক নয়। আমাদের কোয়ালিটি শেয়ার খুঁজতে হবে, আমাদের অত্যন্ত ভালো মানের কোম্পানি খুঁজতে হবে। তার মানে কি এটা মিড ক্যাপে ভালো মানের কোম্পানি নেই? ডেফিনেটলি রয়েছে, সেইগুলোই খুঁজে পাওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য। এইটাই কিন্তু আমাদের অ্যাওয়ারনেস হবে। মাথায় রাখতে হবে একটা সেক্টর কিছুদিন পর যদি পারফর্ম করে থেমে যায়, তখন আমাদের অন্য সেক্টর দেখতে হবে যে এক্স্যাক্টলি অন্যান্য সেক্টর কোথায় কি পারফর্ম করছে। এছাড়া যেটা একদম অপরিহার্য, যেটা ছাড়া চলে না, যদি বিনিয়োগকারীরা যারা শেয়ার বাজারে ওয়েলথ ক্রিয়েট করেছেন এতদিন, বা যারা শেয়ার বাজারে ওয়েলথ ক্রিয়েট করার চেষ্টায় রয়েছেন, তাদের এটা মাথায় সবসময় রাখতে হবে যে একটি আন্ডার ভ্যালুড স্টক যদি খুঁজে পাওয়া সম্ভব হয়, এবং এই মার্কেটেও এরকম ধরনের আন্ডার ভ্যালুড স্টকস রয়েছে, এবং এরকম বাজারেও কিন্তু যেটাকে বলে জায়ান্ট ক্যাপ শেয়ার, সেটাও কিন্তু আন্ডার ভ্যালুড এই মুহূর্তে হয়ে থাকতে পারে। অর্থাৎ আন্ডার ভ্যালুড স্টক যে কেবল আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপেই খুঁজে বেড়াবো তা কিন্তু নয়, আমাদের অ্যাম্পল অপরচুনিটিস আমরা পাবো ইভেন লার্জ ক্যাপ শেয়ারে, যেখানে সত্যি সত্যি তার প্রকৃত মূল্য ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু তার শেয়ার দর বাজার দরের থেকে কিন্তু কম হলেও হতে পারে। সেইগুলোই খুঁজে পাওয়া কিন্তু আমাদের টার্গেট। এবং একটা স্টককে বোঝার জন্য একটা স্টকের র্যালির পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এক, হয় সেটা আন্ডার ভ্যালুড হচ্ছে, তার ইন্ট্রিনসিক ভ্যালু বাজার দরের তুলনায় কম। 2 নম্বর হতে পারে তার বিজনেস পলিসিসগুলো দুরন্ত, অর্থাৎ ভবিষ্যতে তারা যে ব্যবসাগুলোর কথা বলছে সেইগুলো সত্যি সত্যি হয় নতুন ধরনের ব্যবসা, বা অত্যন্ত এমন ধরনের ব্যবসা যেটা কিন্তু ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করতে পারে, বা এমন ধরনের ব্যবসা যার হাই অপারেটিং প্রফিট মার্জিন ক্রিয়েট করার ক্ষমতা রয়েছে, যা এমন ব্যবসা যেখানে সেই কোম্পানিটা লিটারালি আনচ্যালেঞ্জড বা আনপ্যারালাল। এই ধরনের কোম্পানি খুঁজতে কিন্তু আমাদের হবেই, এইটা আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বর ইম্পর্টেন্স অফ ক্যাশ। হাতে সবসময় কিছু টাকা রাখার প্রয়োজন রয়েছে, সেটা বেয়ার মার্কেট বলুন বা বুল মার্কেট বলুন। বুল মার্কেটও সময়ে সময়ে আমাদের অপরচুনিটিস দিতে থাকে নিউ এন্ট্রি নেবার। সেইটার জন্য অপেক্ষা করার সময় যদি আমাদের হাতে টাকা না থাকে, সেক্ষেত্রে আমরা বিনিয়োগ করব কি করে? সুতরাং ক্যাশও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এক ধরনের ফুয়েল। সেটা তখনই কাজে লাগবে যখন বুল মার্কেটের ক্ষেত্রেও ছোট ছোট সংশোধন আসবে 10-15%-এর। তার মধ্যে কিন্তু আমাদের কাছে সেই অপরচুনিটিসগুলোর জন্য অপেক্ষা করতে হবে এবং সুযোগ বুঝে কিন্তু আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে যখনই সুযোগ আসবে, যখনই আমরা গ্রেট কোম্পানিজ অ্যাট রিজনেবল ভ্যালুয়েশন খুঁজে পাবো। তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট ফ্যাক্টর, অর্থাৎ ইউনাইটেড স্টেটসে তো আমরা অলরেডি শুনে নিয়েছি যে ফেডারেল ব্যাংক এই সেপ্টেম্বরের 17-18 যে মিটিং রয়েছে তাদের মনিটারি পলিসি কমিটির মিটিং, সেখানে তারা সিদ্ধান্ত নিতে পারেন যে তারা ঠিক এক্স্যাক্টলি কতটুকু ইন্টারেস্ট রেট কাট করতে চলেছে। এটা এখন অলরেডি গিভেন। এর আগেও বলেছি, এখনো বলছি, যদি 25 বেসিস পয়েন্টসের যদি ইন্টারেস্ট রেটে কাট করা হয়, সেক্ষেত্রে মার্কেট হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখাতে পারে। যদি 50 বেসিস পয়েন্টসের যদি তারা ইন্টারেস্ট রেট কাট করে, সেটা ডেফিনেটলি ইউএস মার্কেটের ক্ষেত্রে কিছু দিনের জন্য অবশ্যই একটা পজিটিভ ভাইব কাজ করতে পারে। তবে আমেরিকার মাথার ওপর যে চিন্তাটা রয়েছে সেটা কিন্তু তাদের ট্রেজারি বন্ডসগুলো নিয়ে।
আমেরিকার গোটা বাজারে, গোটা বিশ্ব বাজারে বিপুল পরিমাণ ঋণ রয়েছে। আমেরিকান সরকার এই ধরনের ট্রেজারি বন্ডসগুলো কন্টিনিউয়াস বিক্রি করে চলেছে এবং তার সবচেয়ে বেশি খরিদ্দার কিন্তু চায়না। সুতরাং চায়না যদি কোনো কারণে মনে করে যে তারা সমস্ত এই ট্রেজারি বন্ডসগুলো বিক্রি করে টাকা তুলে নেবে, সেক্ষেত্রে আমেরিকা ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত তো হবেই, চায়নাও তার সঙ্গে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। গোটা মানে ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু তছনছ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেরকম যদি পদক্ষেপ নেওয়া হয়। সেরকম আদপেও হবে না, কারণ চায়না নিজেও জানে একসঙ্গে সেল করতে গেলে প্রথম কথা বন্ডের, যখনই তারা একসঙ্গে এই বিপুল পরিমাণ বন্ড বিক্রি করতে যাবে, $1 ট্রিলিয়ন বন্ড বিক্রি করতে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু বন্ডের যেটা হবে, বন্ডের প্রাইস কমবে, বন্ডের ইল্ড বৃদ্ধি পেয়ে যাবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চায়না যদি এরকম পদক্ষেপ নেয় সেক্ষেত্রে ডলার কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ডলারের ভ্যালু কমবে, এবং কারণ চায়না ডেফিনেটলি অন্যান্য যে বিদেশি মুদ্রাগুলো রয়েছে তাতে বিনিয়োগ করবে। সুতরাং যেটা সম্ভব সেটা হচ্ছে ডলারের ভ্যালু কমে যাওয়া অন্যান্য কারেন্সির এগেনস্টে। 3 নম্বর হচ্ছে যে ডলারের ভ্যালু যদি কমে যায় খুব স্বাভাবিকভাবে আমেরিকান যে ইম্পোর্টসগুলো হবে সেগুলো কিন্তু আরও বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, আর তার ফলে কিন্তু সেটা চাপ বাড়াবে আমেরিকার যে জনসাধারণ তাদের ওপর। এইটা গেল 3 নম্বর পয়েন্ট ওভারঅল। এবং 4 নম্বর যেটা দাঁড়াবে যে চায়না যে মুহূর্তে এই ধরনের তারা যদি বন্ডস বিক্রি করতে যায় সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ইনফ্লেশনারি একটা কন্ডিশন সৃষ্টি হবে। মনে রাখতে হবে আমেরিকার যে সাধারণ বাজার সেটা কিন্তু অত্যাধিক মাত্রায় ডিপেন্ডেন্ট চিপ চাইনিজ ইম্পোর্টসের ওপর। যদি কোনো ধরনের লিমিটেড স্যাংশনস তারা ইম্পোজ করে বা সিলেক্টেড স্যাংশনস ইম্পোজ করে আমেরিকা চায়নার এই বিভিন্ন পণ্যের ওপর, সেক্ষেত্রে আমেরিকা অলরেডি একটা ইনফ্লেশনারি কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা রিসেশনারি কন্ডিশন মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে যদি এটা দাঁড়ায় যে মোটামুটি ইনফ্লেশন আবার হাই হতে শুরু করেছে কারণ চিপ চাইনিজ ইম্পোর্টস আসা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমেরিকাকে আরও ফার্দার ডিপ ইন্টু রিসেশনে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কেউ আটকাতে পারবেন না। এরপর যেটা বর্তমান আমাদের প্রশ্ন যে ভারত আমেরিকাতে বর্তমানে 3 থেকে 4% ইন্টারেস্ট রেট নিয়ে তারা যদি খায় তাহলে ভারতবর্ষের কি অবস্থা, যেখানে কস্ট অফ বরোয়িং মোটামুটি 13 থেকে 14%। তার কারণটাই এটা দাঁড়াচ্ছে যে আমাদের ভারতবর্ষে ভারতীয় সরকার যে 10 ইয়ার বন্ড যেটা বাজারে ছাড়ে সেটা আনুমানিক তার বন্ড ইল্ড এখন 7.1%-এর কাছাকাছি ঘোরাফেরা করছে। অর্থাৎ যেখানে ভারতীয় সরকার 7% ওপর মানে 7% ওপর ইন্টারেস্ট দিয়ে বাজার থেকে টাকা তুলছে, খুব স্বাভাবিকভাবে অন্যান্য নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিসগুলো তাদের ডেফিনেটলি একটা নির্দিষ্ট প্রিমিয়াম অফ সেফটি রেখে তবেই কিন্তু তাদের যেটা করতে হবে সেটা ঋণ প্রদান করতে হবে বিভিন্ন যারা বড়োয়ার্স রয়েছে। সুতরাং কস্ট অফ বরোয়িং ভারতবর্ষে যতক্ষণ না কমবে ততক্ষণ কিন্তু যেটা রিয়েল এস্টেট সেক্টর বলুন, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বলুন, জেনারেল কনজামশন বলুন, সব কিছু কিন্তু এফেক্টেড অবশ্যই হবে। সুতরাং সত্যি ভারতীয় সরকার এই মুহূর্তে সেই যে ইন্টারেস্ট রেটটা দিচ্ছে সেটা কমাতে পারে কিনা সেটা তো $1 মিলিয়ন কোয়েশ্চেন। তবে অবশ্যই ভারতের মানুষ অবশ্যই চাইবেন যাতে কনজামশন বৃদ্ধি করা সম্ভব হয় যদি ইন্টারেস্ট রেট কম হয়। কিন্তু ভারতেরও যে একই অবস্থা যে হাই ইন্টারেস্ট রেট অ্যাটমসফিয়ার, সেখানে কিন্তু ইন্টারেস্ট রেট কমানো এই মুহূর্তে ডিফিকাল্ট। এইবার আমাদের আর কয়েকটা ব্যাপারে সতর্ক ডেফিনেটলি থাকতে হবে। কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? 1 নম্বর হচ্ছে যে গ্লোবাল পলিটিক্যাল ক্রাইসিস যদি কোনোভাবে ট্রিগার করে। 2 নম্বর হচ্ছে গ্রোথ রেট ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে যদি ক্রমাগত কমতে থাকে। 3 নম্বর চায়নাতে গ্রোথ রেট যদি 4.5%-এর নিচে কমে যায়।
পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স যদি চায়নাতে কম হতে থাকে, সেটার এফেক্ট কিন্তু সরাসরি পড়ে ভারতীয় বিভিন্ন সেক্টরসের উপর, পার্টিকুলারলি মেটাল সেক্টরের উপর। অর্থাৎ চায়নার গ্রোথ মানে ভারতের মেটাল সেক্টরের গ্রোথ, এটা কিন্তু একটা যেটাকে বলে একটা প্রক্সি। অর্থাৎ চায়নার পিএমআই যদি পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্সে যদি গ্রোথ দেখা যায়, সেক্ষেত্রে বকলমে কিন্তু ইন্ডিয়ান মেটাল সেক্টরও গ্রোথ দেখায়, কারণ চায়না ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণ কিন্তু যেটাকে বলে মেটালস এবং মিনারেলস তারা আমদানি করে তাদের দেশে। এবার চলে আসি সুতরাং ভারতবর্ষকে রেজিলিয়েন্স দেখাবার জন্য, ভারতবর্ষকে স্ট্রং ইকোনমি হিসাবে যদি কয়েক বছর টিকে থাকতে হয়, সেক্ষেত্রে তাকে জিডিপি বৃদ্ধি করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতীয় সরকার যদি তাদের খরচ কম করে দেয়, অর্থাৎ তারা ডিসিশন যদি নেন যে তারা খরচ কম করবেন, সেটাকে কিন্তু যেহেতু ভারত সরকারের যে খরচ সেটা ইজ পার্ট অফ জিডিপি, সুতরাং ভারত সরকারের খরচ কমে যাওয়া মানে কিন্তু জিডিপির ওপর কিন্তু একটা ইম্প্যাক্ট পড়া। এছাড়া ট্যাক্স কালেকশন যে এই হাই ট্যাক্স কালেকশন, ভারতীয় সরকার যদি তাই আরো ট্যাক্স বৃদ্ধি করতে থাকে, তাহলে ডেফিনেটলি জিডিপির ক্ষেত্রে সেটা বৃদ্ধি হবে, কিন্তু সর্বোপরি সেটা সাধারণ মানুষের জন্য কিন্তু সেটা অতি উদ্বেগজনক হয়ে উঠবে। এছাড়া আমরা ডেফিনেটলি কি এক্সপেক্ট করবো, যদি জিডিপি গ্রোথ কন্টিনিউ করতে থাকে তাহলে লেন্ডিং বিজনেস ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন হাউসিং ফিনান্স কোম্পানিজ তারা সেক্ষেত্রে লাভবান হতে পারে, এটা কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট না, এটা একটা জেনারেল লজিকের কথা বলছি। এছাড়া ব্রোকিং ইন্ডাস্ট্রি সাধারণত খেয়াল করে দেখবেন তারা বুল মার্কেটের ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি খুব ভালো পারফরমেন্স দেখায়, কিন্তু যখন বেয়ার মার্কেট আসে তখন কিন্তু এই ধরনের কোম্পানিজগুলোর উপর, ব্রোকিং ইন্ডাস্ট্রির উপর কিন্তু ভালো চাপ পড়ে। এছাড়া 2024-এ যেগুলো মোটামুটি হাই গ্রোথ সেক্টরস আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু ফিনান্সিয়াল টেকনোলজিস রয়েছে, রিনিউয়েবল এনার্জি নিয়ে আগে আলোচনা করেছি, বায়োটেকনোলজি হাই গ্রোথ দেখাচ্ছে, ডিজিটাল ট্রানজ্যাকশনস হাই গ্রোথ দেখাচ্ছে, হেলথ কেয়ার হাই গ্রোথ দেখাচ্ছে, ইনফরমেশন টেকনোলজিতেও খুব ভালো গ্রোথ আসছে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেটা কিন্তু অন দ্য ব্রিঙ্ক অফ হাই গ্রোথ প্রোভাইডেড কনজাম্পশন বৃদ্ধি হয়। তবে এফএমসিজি ইজ অলওয়েজ আ সেফ সেক্টর, সেটা ট্রিট করা হয়। অটোমোবাইল ইরেসপেক্টিভ অফ যাই হোক না কেন, গোটা বিশ্ব জুড়ে ইকোনমিক ক্রাইসিস বলুন বা অটো সেলস কমে যাক, ভারতবর্ষে অটোমোবাইল সেক্টর স্টিল কন্ট্রিবিউট 7% অফ দ্য টোটাল জিডিপি, এবং সেখানে কয়েক মিলিয়ন লোকের কিন্তু তাদের কর্মসংস্থান করে দেয় অটোমোবাইল সেক্টর। অর্থাৎ এটা অতি গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এখানেও হাই গ্রোথ এক্সপেকটেশনস রয়েছে। আজকের এত পর্যন্ত শেষ করছি এইটাই বলে যে আমাদের সতর্ক থাকতে হবে। মার্কেটে বেশ কিছু পকেটস ফ্রতি, বিশেষ করে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেসের ক্ষেত্রে একটা ফ্রতি কন্ডিশন হয়ে রয়েছে, সমস্ত বিশেষজ্ঞরা তাই বলছেন। মিড ক্যাপে কিছু কিছু ভ্যালুয়েশনস অত্যন্ত এক্সপেন্সিভ হয়ে রয়েছে, লার্জ ক্যাপের ক্ষেত্রে কিছু কিছু ভ্যালুয়েশনস অত্যন্ত এক্সপেন্সিভ হয়ে রয়েছে, স্মল ক্যাপ ওভারঅল গত এক বছরে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সুতরাং সেখানেও কিন্তু ভ্যালুয়েশনস চড়া। আমাদের অতি সাবধানে পদক্ষেপ ফেলতে হবে, এইটুকুনি ডেফিনেটলি বলা যেতে পারে। যাই হোক, এখানেই শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিচ্ছি যে দেখুন, এই চ্যানেলটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, এখানে কোনো ধরনের স্টকের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস একেবারেই দেওয়া হয় না। এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য, শেয়ার বাজার কি, শেয়ারের দাম কেন ওঠে কেন নামে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস ভারতীয় শেয়ার বাজারের উপর কিরকম প্রভাব ফেলে, এবং ডেফিনেটলি মাঝে মাঝে বিভিন্ন কোম্পানির শেয়ারসের ফান্ডামেন্টালস নিয়েও আমরা আলোচনা করে থাকি। এইটাই গেল হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসক্লেমার। এবং আরেকটা কথা বলে দিই যে আমি যখন এই ধরনের এপিসোডস করব, যদি কোনো কোম্পানির কেবলমাত্র ইলাস্ট্রেশন পারপাসের জন্য আমি নিয়ে থাকি, সে আমার কথা শুনে যদি আপনারা সেটাতে বিনিয়োগ করতে যান, সেক্ষেত্রে দারুণ ক্ষতি হতে পারে আপনাদের। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নেবেন, সেক্ষেত্রে আপনারা সুফল পেতে পারেন।
এবং আরেকটা যেটা ঘটনা, আমার না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, না কোনো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কেবলমাত্র আপনাদের সঙ্গে কিন্তু সরাসরি ইন্টারাকশন হয় এই থ্রু ইউটিউব এই চ্যানেল। এটাই আমার বলার বক্তব্য। যদি কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে আমাকে মেল করতে পারেন সহজশেয়ারবাজার@gmail.com সেক্ষেত্রে আমি যথাযথ সময় নিয়ে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। যদি এই ধরনের এপিসোড মনে হয় আপনাদের ভালো লেগেছে, প্লিজ একটা লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ভাই বোনের গ্রুপে শেয়ার করে দেবেন। নমস্কার।